ইউনূসকে চ্যালেঞ্জ করেছেন টিউলিপ সিদ্দিকী, এবং সেই চ্যালেঞ্জের জবাব দিতে কতটা প্রস্তুত নাকি আসলে তিনি একটু ভীত বা এক ধরনের মানে ইয়েতে আছেন, অস্বস্তিতে আছেন, না টিউলিপের মুখোমুখি হওয়া যাবে না কারণ আমি তো দুর্বল, এমন কি না? সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা শুনি, আমার বেশি বলা ঠিক না, অনেক বলে ফেলছি। ধন্যবাদ বিপুল, ধন্যবাদ আপনার দর্শকদেরকে আমাকে আপনার অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। আমার যে ফাইন্ডিং, যে মোটামুটি আমি যেভাবে শোনার চেষ্টা করছি, যোগাযোগ করে জানার চেষ্টা করেছি, এটা টিউলিপ যে শুধু এটা পার্সোনালি এই চিঠিটা করছে সেটা না। টিউলিপকে সে তার লেবার পার্টির পরামর্শেই কিন্তু টিউলিপ এটা করে, যে কারণে উনি হাউস অফ কমন্সে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। সো এটা কিন্তু শুধুমাত্র টিউলিপের ফ্রি কিক না, এটা লেবার পার্টিরও একটা ফ্রি কিক, যে লেবার পার্টিকে অনেক বিড়ম্বনার মধ্যে ফেলেছিলেন ইউনূস, সেই জায়গা থেকে কিভাবে বের হওয়া যায়, কিভাবে করা যায়, সেই জন্যই তার লন্ডন সফরকে টার্গেট করেই আর কি টিউলিপ এই কাজটা করেছেন। তো মুদ্রা কথা, এখানে পুরো লেবার পার্টি কিন্তু টিউলিপের পেছনে আছে। এবং বলা হচ্ছে যে যদি টিউলিপের এই কি বলে এই চ্যালেঞ্জটা, যে তার সাথে কথা বলার যে চ্যালেঞ্জটা যদি ইউনূস সাহেব না নেন, এবং হয়তো নেওয়াও হবে না, এটা নেওয়া হবে না, কারণ অলরেডি প্রধান উপদেষ্টার প্রেস মিটে বলা হচ্ছে তার এই ধরনের কোনো চিঠি সম্পর্কে জানেনি, দেখেনি। তো যেটা দেখেনি সেটা নিয়ে কিসের কথা? তো এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে টিউলিপ এর কেসটা, এইটা কেসটা আসলে একেবারে প্রি অ্যারেঞ্জড, যে শেখ হাসিনা সরকার পতনের পরপরই অ্যান্টি কারাপশন কমিশন, যেটা আমাদের দুর্নীতি দমন কমিশন, সেটার ভুল পাল্টে যায়। তখন আবার এই সরকারের কথা অনুযায়ী, সরকারের ইচ্ছে অনুযায়ী তারা চিঠি দিতে থাকে। ঘটনাটা শুরু হয় কিন্তু ডিসেম্বরের দিকে, যখন অ্যান্টি কারাপশন কমিশন সরাসরি অভিযোগ করলো যে আপনি জানেন যে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির বিষয়, এবং সেখান থেকে ওনারা 3.9 বিলিয়ন পাউন্ডে, মানে আমি পাউন্ডের হিসাব বলছি, ব্রিটিশ পত্র পাউন্ডই শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজন বা এই টিউলিপরা মিলে এটা, এবং টিউলিপকে দায়ী করা হয়েছিল যে টিউলিপ পুতিনের সাথে এটা নেগোশিয়েট করে দিয়েছেন, এবং টিউলিপকে আরো দায়ী করা হয়েছে যে টিউলিপ সেই নেগোসিয়েশনের সময় পুতিনের সাথে ছবিতেও আছেন, মানে ছবি টবি দেখা টাকা, এটা টিউলিপকে লিঙ্ক করার চেষ্টা করে এটা, এবং এটা করেছেন শেখ হাসিনা পরিবারেরই একজনের আত্মীয় ববি হাজ্জাজ এই অভিযোগটা করে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন সঙ্গে সঙ্গে এটাকে টেক করে এটা ছুড়ে দেয় যে হ্যাঁ টিউলিপ এর সাথে জড়িত আছে, করে সে বলা হয়েছে। তখন ব্রিটিশ মিডিয়া বিষয়টা, তাদের দেশ, তারা এটা ব্রিটিশ মিডিয়া এইটাকে খুব সিরিয়াসলি নেয়, এবং সঙ্গে সঙ্গে ব্রিটিশ মিডিয়া বলে যে টিউলিপ তাহলে কিভাবে মন্ত্রী হিসাবে থাকে, যিনি অ্যান্টি কারাপশনের মন্ত্রী, তার নামে এত বড় একটা অভিযোগ কিভাবে থাকে? লেবার পার্টির কনজারভেটিভ পার্টির নেতা তিনি প্রচন্ড ভাবে ক্ষেপে যান এবং বলেন যে একে এখনই পদত্যাগ করাতে হবে। তার নাম হলো কেমি বেনারজ। তো তাকে মন্ত্রিসভা থেকে করার জন্য, অব্যাহতি দেওয়ার জন্য, বা রিজাইন করেন, তো তাকে কেয়ার স্টারমারকে করা হয় যে তার সাথে টিউলিপের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এই জন্য টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রচুর অভিযোগ করেন, এবং সেটা ব্রিটিশ পত্র পত্রিকায় প্রচুর ভাবে ছাপা হয়েছে, কারণ কনজারভেটিভ দলের প্রধান যখন বিরোধী দলের প্রধান যখন এই ধরনের বলে যে সে তার নামে অভিযোগ আসছে, তারপরে সে মন্ত্রী থাকতে পারে না। তো স্বাভাবিকভাবে কিয়ার স্টারমার বাট তার টিউলিপের পক্ষ নিয়েছেন, বলছেন যে আমি যতটুকু জানি টিউলিপ এটা কিছু করে নাই, তারপরেও তিনি ইনভেস্টিগেশনের জন্য দেন। তো সেই সময় টিউলিপ নিজে আবার ওদের প্রাইম মিনিস্টার যে স্ট্যান্ডার্ড দেখেন, লরি ম্যাগনাস, স্যার লরি ম্যাগনাস, তার কাছে টিউলিপ নিজেই একটা চিঠি দেয় যে তার এই বিষয়গুলো তদন্ত করার জন্য। ওইদিকে আবার কিয়ার স্টারমারের তাদের রাষ্ট্রীয় ভাবেও কিন্তু তার বিরুদ্ধে চিঠি দেওয়া হয়, না তদন্ত শুরু করা হয়। তো সেই তদন্ত
চলাকালে, এই তদন্ত চলাকালে ইউনূস সাহেব এর ঘিয়ের মধ্যে মানে কি বলে আগুনের মধ্যে। আগুনের মধ্যে ঘি ঢালছেন। উনি এক কাঠি সরে শুয়ে উনি সানডে টাইমস এর সাথে ইন্টারভিউ দিতে গিয়ে উনি এক কাঠি সরে শুয়ে বলছেন যে তাকে সে ক্ষমা চাইতে হবে, তার ক্ষমা চাওয়া উচিত, সে বাংলাদেশের মানুষের টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওনার বক্তব্যটা যদি আমি বলি তখন আসলে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি এগুলো বলছি। প্লিজ তিনি বলছেন যে ইউনূস সাহেব যেটা বলছেন এটা হলো উনি ইন বিটুইন এই ম্যাগনাসের যখন তদন্ত করছেন, ম্যাগনাস যখন ইয়েকে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করছেন সেই সময়টা উনি বোধহয় 11 তারিখ বা 11 জানুয়ারি বা এই সময় ডিসেম্বরে এসএসসি এই অভিযোগটা আনে এবং সেখান থেকে এই পানি গড়াইতে গড়াইতে এটা পর্যন্ত যায় এবং ব্রিটিশ পত্রপত্রিকা সত্যিকার অর্থে টিউলিপের এই ব্যাপারে যে প্রশ্নটা হচ্ছে এটা নিয়ে খুব সিরিয়াস ছিল যে একজন ব্রিটিশ এমপি সম্পর্কে যদি বিদেশের একজন ব্যক্তি, বিদেশি একজন নেতা যদি এরকম অভিযোগ করে তাহলে সেটাতে ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া উচিত এবং কেসটা আমার কেন অ্যাকশনে যায় না এটাটি খুব সমালোচনা হয়েছিল। তো যখন অ্যাকশনে গেল সেই ফাঁকে কোনো কিছুর ফাইন্ডিংস তখনও কিছুই পাওয়া যায় না। তখন ইউনূস সাহেব সানডে টাইমস এর কাছে ইন্টারভিউ দিয়ে বসেন এবং সেই ইন্টারভিউতে উনি টিউলিপের কাছ থেকে ক্ষমা প্রার্থনার আবেদন, তার বক্তব্যটা এরকম ছিল, শি বিকামস দ্য মিনিস্টার ফর অ্যান্টি করাপশন অ্যান্ড ডিফেন্ড হারসেলফ। তিনি অ্যান্টি করাপশনের মন্ত্রী অবশ্য তিনি নিজেকে ডিফেন্ড করছেন এই দুর্নীতির বিরুদ্ধে। মেবি ইউ ডিডেন্ট মানে টিউলিপকে উদ্দেশ্য করে বলছেন, মেবি ইউ ডিডেন্ট রিয়েলাইজ ইট, তুমি তখন বোঝো নাই আসলে কি করেছো, বাট নাও ইউ রিয়েলাইজ ইট, বাট এখন তুমি বুঝতে পারছো যে তুমি কি কি করেছো। ইউ সে সরি, তুমি সরি বলো, আই ডিডেন্ট নো ইট এট দ্যাট টাইম, আমি সেই সময় এই বিষয়টা জানতাম না, আই সিক ফরগিভনেস ফ্রম দ্য পিপল দ্যাট আই ডিড দিস অ্যান্ড আই রিজাইন। উনি তার পদত্যাগ দাবি করেন এবং জাতির কাছে, বাঙালি জাতির কাছে, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানান যে উনি স্বীকার করুক যে উনি ভুল করেছেন, উনি তখন হয়তো বুঝে নাই, এখন বুঝতে পারছেন, সেই জন্য উনি স্বীকার করুক, স্বীকার করুক, মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করুক বাংলাদেশের কাছে। অ্যান্ড এইটাই এখানে শেষ থাকে নাই, তিনি আরো বলেছেন, তিনি আর কাঠি সরেছে, লন্ডন প্রপার্টিজ used by Tulip Siddiq should be investigated and handed back to his government if they were acquired through plain robbery. একেবারে মানে প্লেন রবারির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে যেসব প্রপার্টি গুলো না কেনা হয়েছে বা অধিগ্রহণ করা হয়েছে এটা সঠিক ইনভেস্টিগেশন করা হোক এবং এগুলো বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া হোক। মানে উনি থেমে থাকেননি তার রেজিগনেশন দাবি করে, তিনি বলছেন তার এই প্রপার্টি গুলো বাংলাদেশ সরকারের কাছে করতে হবে, হস্তান্তর করতে হবে, কারণ এগুলো বাংলাদেশ থেকে প্লেন রবারি মানে ডাকাতির মাধ্যমে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে দে হ্যাঁ, তিনি আরো বলেছেন যে এটা শুধু চুরি না, হ্যাঁ, এটা চুরির পরে এটা লুকানো হয়েছে, চুরিটা লুকানো হয়েছে এবং এটা রবারি, আবার উনি প্লেন রবারি থেকে আবার ডাকাতি বলছেন। তো এইভাবে তিনি যখন অভিযোগটা করেন তখন এটা খুব সিরিয়াস আকার ধারণ করে এবং ব্রিটিশ মিডিয়া কিন্তু এটাকে শুধু সানডে টাইমস এর ইন্টারভিউ থেকেই কিন্তু অন্যান্য মিডিয়াও কিন্তু বিভিন্ন রিপোর্ট করে এবং সেই সময় রিপোর্ট আসে যে এই সময় অনেকগুলো পত্রিকা, যেমন কি বলে কি মেইল, দ্য মেইল বোধহয়, হ্যাঁ, পত্রিকাটি টিউলিপের বিভিন্ন অ্যাসেট কিভাবে অ্যাকোয়ার করা হয়েছে, কিভাবে সে পেয়েছে, কিভাবে অনিয়মের মধ্যে পেয়েছে, তারা অনেক রিপোর্ট, যদিও টিউলিপ এগুলো সবগুলারই প্রতিবাদ করেছে যে এগুলোর একটাও, এই রিপোর্টগুলো একটাও ঠিক না। তখন এই যখন তোলপাড় চলছে ব্রিটিশ মিডিয়া, বাংলাদেশ মিডিয়া এবং তোলপাড় চলছে সেই সময় এর ওই যে তদন্ত শুরু হয়েছিল হলো জানুয়ারি 5 তারিখে, তারপর সেখান থেকে যখন আর 8 দিন পরে লরি ম্যাগনাস করেন, উনি একটা চিঠি দেন প্রাইম মিনিস্টারের কাছে, যে চিঠিতে উনি উল্লেখ করেন যে টিউলিপের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করানো সম্ভব হয়নি
তার কথা ছিল এরকম, আমি যদি, কারণ এটা রেকর্ডের জন্য আমি বলছি, জি I have not identified of any improprieties connected with actions taken by Miss Siddiq and her husband in relations to the ownership or occupation of London properties that have been the subject of press attention. এই যে প্রেসের যে অ্যাটেনশনের মধ্যে যেগুলো আসছে, এগুলোর মধ্যে আমি কোনো অনিয়ম, টিউলিপ বা তার হাজবেন্ডের কোনো অনিয়ম আমি খুঁজে পাচ্ছি না, যেটাতে তাদের ইয়েতে বিরুদ্ধে দখলে ব্যবস্থা যেটা। নেওয়া হবে। হ্যাঁ, তো না, বিরুদ্ধে ব্যবস্থার কথা বল নেই, বলছেন যে এগুলা তাদের দখলে আছে, যে এটার মধ্যে উনি কোনো অনিয়ম, হ্যাঁ, অনিয়ম খুঁজে পাননি। তারপর আরো বলছেন, সিমিলারলি আই হ্যাভ ফাউন্ড নো সাজেশনস of any unusual financial arrangements relating to Ms. Siddique's ownership or occupation of the properties in question involving আওয়ামী লীগ on and or the state of Bangladesh, এবং এটা এই প্রপার্টিগুলোর সাথে আওয়ামী লীগ বা বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে বলে আমরা কোনো তথ্য পাইনি। সিদ্দিক যেসব প্রপার্টি এবং তার হাজবেন্ড যেসব প্রপার্টির থাকেন বা তাদের দখলে আছে, সেগুলোর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে বলে দেয় না, এবং বাংলাদেশের কোনো সম্পর্ক আছে বলে না। তার মানে সিদ্দিককে, মিস টিউলিপকে ক্লিয়ার করে দেওয়া হয় যে তার এইগুলো কিন্তু, যেগুলো দাবি করেছেন ইউনূস সাহেব, তার একটি ঠিক নাই। এবং তারপরে একদম এক পর্যায়ে এসে উনি একদম অ্যাকিউজাল যে জিনিসটা আমার তাকে দায় মুক্তি দেয়, সেটা হলো, ইন এডিশন আই হ্যাভ ফাউন্ড নো এভিডেন্স টু সাজেস্ট দ্যাট মিস সিদ্দিক or her husband's financial assets as disclosed to me during to me clean for any of her legitimate means. এগুলো কি যেগুলো না হয়েছে as disclosed, যেটা আমার কাছে প্রকাশ হয় as disclosed, এগুলির কোনোটাই মানে কোনো ইলিগাল পন্থায় গ্রহণ করা হয়েছে, এটা আমি বলতে পারি না। আমার এখানে একটু শব্দগুলো আমার হাতে লেখা, তো আমার হাতে লেখা মাঝে মাঝে খুব খারাপ হয়, সেই জন্য আমি হয়তো অ্যাকিউরেট, আমিও আমার নিজের লেখা মাঝে মাঝে পড়তে পারি না। হ্যাঁ, তো আমি করতে পারি। তারপরে এইটা হলো মূল ম্যাগনাস, মানে এক পর্যায়ে উনি আরো ইয়ে করছেন। হ্যাঁ, it comes after the minister was named last month in an investigation in Bangladesh that she and her family embezzled infrastructure funding in the country. এটা আবার উল্লেখ করেছেন যে এটা আমার কাছে এরা বাড়তে, যেটা হলো ইউনূস সাহেব সেটা তো, সেটার সাথে তো উনি স্টেটমেন্ট, এবং একই সঙ্গে উনি বলছেন যে তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, এই যে রূপপুর বলে নাই, বলছে এমবেজলমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ডিং ইন দ্য কান্ট্রি, মানে অবকাঠামোগত, সেটা তো রূপপুরের ব্যাপারটাই ছিল, যে এসএসসি করেছে, সেটার ব্যাপারে আমার কাছে কোনো রকম তাদের কোনো অনিয়ম মানে ইয়ে পায় না উনি। তো কিয়ার স্টারমার তখন এই উত্তরটা যখন পায়, কিয়ার স্টারমার বলছেন যে আমি জানতাম যে টিউলিপ সিদ্দিক মাই ফ্রেন্ড, উনি ফ্রেন্ড হিসেবে বলছেন যে ও কোনো অনিয়মের সাথে জড়িত আছে, এটা আমার জানা নাই, এবং আমি মনে করি না সে এটার সাথে আছে, এবং আমি আগে যেটা বলেছি এই তদন্তে সেটাই বেরিয়ে আছে। কিয়ার স্টারমার এবং টিউলিপ সিদ্দিকী বেস্ট ফ্রেন্ড মেবি, হ্যাঁ, আমি জানছি আর কি, এই জন্য বললাম। তো আরেকটা ইয়েতে টিউলিপের বিরুদ্ধে যে আরেকটা যে ইনভেস্টিগেশন চলছিল, যে সেখানেও কিন্তু টিউলিপের বিরুদ্ধে কোনো দুইটা ইনভেস্টিগেশনের কোথাও টিউলিপের বিরুদ্ধে এটা পাওয়া যায়নি। সো আমাদের মোহাম্মদ ইউনূস সাহেব যে অভিযোগটা, প্রথমত এসএসসির অভিযোগটার ব্যাপারেও তারা বলছে তারা তেমন কিছুই পায়নি, এবং আওয়ামী লীগ এবং কি বলে বাংলাদেশ সরকারের কোনো কিছু টিউলিপ সিদ্দিকী কোনো কিছু ইয়ে করেছে, এবং ওটার সাথে টিউলিপের যে সম্পদ যেতে আছে সেগুলোর কোনো সম্পর্ক নাই। সো ইট ওয়াজ এ ক্লিন। এই পর্যায়ে এই যখন চলছে, তখন
টিউলিপ বলছেন যে তিনি এরপরও রিপোর্ট হয়েছে, আরো রিপোর্ট হয়েছে, তারপর উনি পদত্যাগ করলেন এবং পদত্যাগের উনি চায়নাতে একটা সফরে যাওয়ার কথা ছিল, সেই সময় শুধু ইনভেস্টিগেশনের স্বার্থে তিনি কিন্তু ওই চায়না সফরে চ্যান্সেলর অফ এক্সটেকার যিনি তার সাথে উনি ইয়েতে যান নাই, চায়না সফরে যান নাই, কিন্তু উনি কিন্তু ওই টিমের সদস্য ছিলেন। কেন যান নাই? যান নাই জন্য লরি ম্যাগনাসের যেন তদন্তটা হ্যাম্পার্ড না হয়, তদন্ততে উনি সহযোগিতা করার জন্য উনি কিন্তু ওখানে ছিলেন দেশে থেকে। তারপর তো উনি রিজাইন করলেন, এবং উনি রিজাইন করার যে কারণটা উনি বলেছেন, এটা আমাদের এখানে আমরা দেখেছি যে অনেক উল্লাস হয়েছে যে টিউলিপকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এবং ববি হাজ্জাজ বেশ প্রকাশ্যে টক শোতে খুবই উল্লাস প্রকাশ করেছে যে তাকেও প্রমাণ করা, দুর্নীতিবাজ প্রমাণ করেছে। আসলে কিন্তু ঘটনা কিছু না, ঘটনা হলো যে ব্রিটিশ কালচার অনুযায়ী যেহেতু তার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, সে বলছে যে আমার বিরুদ্ধে এই অভিযোগটা যখন মিডিয়াতে এত বেশি হচ্ছে, এইটা আমার সরকার মানে লেবারের সরকারের হবে কি বলে সরকারের কর্মকাণ্ডের উপরে একটা ডিস্টারবেন্স আসবে, একটা দৃষ্টিটা সবসময় এই দুর্নীতির বিষয় থাকলে লেবার সরকার কাজ করতে একটা সমস্যা হবে, যে কারণে আমি স্বেচ্ছায় সরে যাচ্ছি। তো এইটাকে আমাদের দেশে আবার অনেক বড় করে দেখানো হয়েছে যে না, এটা আমাদের সাফল্য, ইউনূস সাহেবের কি বলে সাফল্য, কূটনীতির সাফল্য। আবার ববি হাজ্জাজ বারবার বলছে যে আমাদের ক্যাম্পেইন আমরা ব্রিটিশ মিডিয়া পৌঁছাইতে পারছি, টক শোতে বলছে ব্রিটিশ মিডিয়া পৌঁছাইতে পারছেন, ব্রিটিশ মিডিয়াকে আমরা কনভিন্স করতে পারছি, আমরা সকল ডকুমেন্ট দিয়েছি, এইসবের কারণেই তাকে পদত্যাগ করতে, এইসবের কারণে তাকে বিদায় নিতে হয়েছে। ববি হাজ্জাজ খুব উল্লসিত ছিল। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড টু হিম। ববি হাজ্জাজ কিন্তু আবার শেখ পরিবারের আত্মীয় কিন্তু, হ্যাঁ, শেখ সেলিমের বোধহয় মেয়ের জামাই, মেয়ের জামাইয়ের ভাই বোধহয় এরকম কিছু। হ্যাঁ, তো সিদ্দিকের বিরুদ্ধে যে আরেকটা যে তদন্ত হয়েছে, সেই তদন্তটা তো তারা কি বলছে, সিদ্দিক হ্যাজ বিন interrogated by the UK cabinet officers of justice and ethics team as a part of investigation into these allegations. এটা কিন্তু তার আরেকটা তার বিরুদ্ধে তদন্ত হয়েছে, এবং সেই তদন্ত থেকেও কিন্তু টিউলিপ হয়েছে, মানে টিউলিপকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে। কিন্তু তারপরে বাংলাদেশ সরকার কি করলো, এরপরে এখানে থেমে থাকে না, বাংলাদেশের অ্যান্টি কারাপশন কমিশন তারা মানে এক কাঠি সরে এসেছে টিউলিপের বিরুদ্ধে। টিউলিপ মনে করছে টিউলিপকে কোণঠাসা করা গেছে, এখন আরো কিছু অভিযোগ দাঁড় করে, এখন অভিযোগ দাঁড় করা দিল যে জমি সে নেয় নাই, হ্যাঁ, সেই জমি সে নিয়েছে অথবা নেয় নাই সেটা কিন্তু বলছে না, আসলে কিন্তু তার নামে কিন্তু জমি নাই, যে লিস্টটা তারা প্রকাশ করছে, বলছে না এখানে সে অবৈধ প্রভাব খাটিয়েছে, বিকজ তার আন্ট মানে খালা শেখ হাসিনা এর মাধ্যমে সে এটা প্রভাব খাটিয়ে এই দুর্নীতির সাথে জড়িত, এটা বলে তার বিরুদ্ধে মামলা করছে, মামলা করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। সেই গ্রেপ্তারি পরোয়ানা তারা আবার দাবি করছে তারা রেড নোটিশ দিবে, ইন্টারপোলের মাধ্যমে তাকে করবে। তো ওগুলা অনেক বড় বিতর্ক, যে ওই সময় যখন ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু ব্রিটেন থেকে পত্রপত্রিকা বলা হয়েছে ইট ইজ জাস্ট ইম্পসিবল যে টিউলিপকে রেড নোটিশ দিয়ে বা ইন্টারপোলের মাধ্যমে দেয়, কারণ ইন্টারপোলের কোনো নোটিশ কোনো কিছু যদি যায় সেখানে অনেক লম্বা প্রসেস আছে, যে লম্বা প্রসেসের মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট, বিচার ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকে সন্তুষ্ট হতে হবে যে যাকে তারা পাঠানো হচ্ছে এক নম্বর হলো সে দোষী, এটা প্রমাণ করতে হবে, যে সরকার এটা দাবি করছে তাকে প্রমাণ করতে হবে, তারাও কনভিন্সড হবে হ্যাঁ সে দোষী, এবং তারা আরেকটা জিনিস আছে সেগুলো মৃত্যুদণ্ড পর্যন্ত হবে না এটা নিশ্চিত দিতে হবে। সো তারা দিন, কিন্তু কোনো কিছুই তো প্রমাণ করতে পারে নাই শেষ পর্যন্ত, এইসব বিষয়গুলো আর আগায় নেই, না গানো করেন। কিন্তু টিউলিপ তো তার নামটা ক্লিয়ার করার জন্য সে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, এবং সে তার লয়ার দিয়ে, তার লয়াররা বারবার চিঠি দিয়েছে এই চিঠিতে, কিন্তু লয়ারদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি, না দেওয়ার দিয়েই কিন্তু ওই যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি করে। এখন বাই চান্স ইউনূস সাহেব একটা পুরস্কার পেয়ে গেছেন, এবং উনি তো ওখানটা নিতে ইংল্যান্ড যাবেন, সো স্বাভাবিকভাবেই টিউলিপ এই সুযোগটা নিয়েছে যে না, আমি তার সাথেই কথা বলবো যে আমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা করছে এবং আমাকে চোর বলছে, আমার সম্পত্তি বেচে বাংলাদেশে টাকা দিতে চাইছে, তার সাথে আমাকে দিস ইজ এ পলিটিক্যাল গেম, দিস ইজ নাথিং উইথ এটা কিন্তু এটা লেবার পার্টির পলিটিক্যাল গেম,
ইউনূস সাহেব এটা বুঝতে পারুক বা না পারুক, ইউনূস সাহেব যখন কিয়ার স্টারমার সাথে কথা বলবো, আমি শিওর যে কিয়ার স্টারমার কিন্তু তার সরকারকে বিতর্কিত করার জন্য কিন্তু তাকে তিরস্কার করবে। যেমনটি মোদি তাকে তিরস্কার করছে, আপনি উল্টাপাল্টা কথা কয়েন না, উল্টাপাল্টা কথা বললে কিন্তু সম্পর্কের অবনতি হয়। এটা কিন্তু তিরস্কার ছিল। মোদি, আমাদের এখানে অনেক বড়াই করা হয়েছে মোদির সাথে, কি বলে, বুকে বুক লাগিয়ে বা চোখে চোখ রেখে অনেক ডিবেট করছেন। মোদিরে এক হাত নেওয়া হয়ে গেছে না, কিন্তু মোদি যখন বলছে যে আপনি উল্টাপাল্টা কথা বলবেন না যাতে দুই দেশ সম্পর্ক, এটাই তো একটা তিরস্কার ছিল। ঠিক আছে, সেম ঘটনা। আমি শিওর যে উনি টিউলিপের সাথে বসবেন না। তো টিউলিপের সাথে না বসতে কিয়ার স্টারমার সাথে তো বসতে হবে, কারণ উনি তো কিয়ার স্টারমার সাথে একটা অফিসিয়াল মিট করার জন্য উনি ডাউনিং স্ট্রিটে যাবেন, 10 নম্বর ডাউনিং স্ট্রিট যাবেন। এটা সবাই, এটা তার সরকার থেকে বলা হচ্ছে। কিন্তু উনি টিউলিপকে এড়াতে পারলো, কিন্তু কিয়ার স্টারমারকে এড়াইতে পারবে না। কিয়ার স্টারমার কোনো না কোনো ভাবেই তার সরকারের একজন মন্ত্রীকে পদত্যাগ করার মতো সিচুয়েশনে নিয়ে যাওয়ার জন্য ইউনূস সাহেব যে মিথ্যাচারে আশ্রয় নিচ্ছে তার সম্পর্কে কিন্তু কিয়ার স্টারমার জানতে চাইবে। বাংলাদেশ যদি প্রস্তুতি নিয়ে না যায়, সেখানে কিন্তু তিরস্কারের সম্মুখীন হতে পারে। আচ্ছা, কেন আমি বলছি কারণ টিউলিপ সিদ্দিকের চিঠির মধ্যে পরিষ্কার আছে, হ্যাঁ, পরিষ্কার আছে যে সে চেষ্টা করবেই তার সাথে দেখা করা। এখন ইউ নেভার নো, কিন্তু টিউলিপ যেহেতু কিয়ার স্টারমার, সে এমনও হতে পারে যে ডাউন স্ট্রিট, 10 নম্বর ডাউন স্ট্রিটও থাকতে পারে, যে একটা সুযোগে তার সাথে একটা হ্যালো বলা, যেটা আমাদের ইউনূস সাহেব নিজে করে। তার পদ্ধতি অবলম্বন যে টিউলিপ, উনি যেরকম যে কোনো ইয়েতে গেলে, সেমিনার, সিম্পোজিয়াম যেখানে যায়, খালি হাত মেলানোর জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, পেছনে একটা সাইনবোর্ড লাগায় ওখানে দাঁড়িয়ে থাকে। আপনি বিমস্টেকে দেখেছেন, আপনার সেই আরো কি কি সব করলো না অনেক জায়গায়, হ্যাঁ, দাবোস, সব জায়গায় 3 দিনে বা 2 দিনে উনি 46টা না 41টা মিটিং করছেন, আসলে হাত মিলিয়েছেন। এখন টিউলিপ যে হাত মেলানোর জন্য অপেক্ষা করবে না, এটা কোনোভাবে বলা যাচ্ছে না। কারণ টিউলিপ যে কথাটা বলছে, যে দেখেন, ও বলছে, ও চিঠিটা দিয়ে, হ্যাঁ, চিঠিটা দিয়ে সে বলছে যে চিঠির মধ্যে বলছে, আই হ্যাভ নো প্রপার্টি নর এনি বিজনেস ইন্টারেস্ট হোয়াটসোএভার ইন বাংলাদেশ। আমার কোনো কিছু নাই, আমি আপনাকে জানাচ্ছি আমার কিছু নাই। দ্য কান্ট্রি ইজ ক্লিয়ার, ইজ ডিয়ার টু মাই হার্ট। বাংলাদেশের কথা বলছে, যে এটা আমার হৃদয়ের অত্যন্ত পছন্দের ডিয়ার থিং, আমার অত্যন্ত ভালোবাসার জায়গা, দ্য কান্ট্রি বাংলাদেশ। বাট ইট ইজ নট দ্য কান্ট্রি ওয়ার আই ওয়াজ বর্ন। কিন্তু এটা সেই দেশ না যে দেশে আমি জন্মেছি, আমি লিভ ইন করেছি, অর আই বিল্ড এ ক্যারিয়ার ইন দ্যাট। ওখানে কোনো আমি ক্যারিয়ারও তৈরি করিনি। I have sought to clarify this to SSC. আমি এসএসসির কাছে এটা ক্লারিফাই করার চেষ্টা করেছি। ইউনূসকে উনি বলছেন, but they refuse to engage with my lawyers in London and apparently sending correspondence to a random address in Dhaka. মানে আমার লয়াররা তাদের সাথে যোগাযোগ করছে, কিন্তু তারা আমার লয়ারের সাথে কোনো রকম সাড়া দেয় না, প্রশ্নের উত্তর দেয় না, যোগাযোগও রক্ষা করেন। তারা র্যান্ডম অ্যাড্রেসের মধ্যে আমার নামে চিঠিপত্র পাঠাচ্ছে। Every move in this fantasy investigation, ফ্যান্টাসি বলছে, সে বলছে মানে এটা হলো, আমরা ফ্যান্টাসির বই পড়ি না, মানে এটা কল্প কাহিনী আর কি। সে বলছে এটা কাল্পনিক ইনভেস্টিগেশন ইজ হ্যাঁ, ইনভেস্টিগেশন ইজ ব্রিফ টু দ্য মিডিয়া, এবং মিডিয়াতে সবসময় ব্রিফ করা হচ্ছে, অ্যান্ড ইয়েট নো এঙ্গেজমেন্ট ওয়াজ ফ্যাসিলিটেড উইথ মাই লিগ্যাল টিম। আমার লিগ্যাল টিমের সাথে কোনো এঙ্গেজমেন্ট না করে শুধু ব্রিফ করে উনি যাচ্ছেন। তো এই যে সিদ্দিক এই কথাটা বলছেন, উনি চান যে তার সাথে দেখা করতে, এবং সেটা যে কোনো, উনি যেখানে বলবেন সেখানে হতে পারে, বা ও সাজেস্ট করছে যে হাউস অফ কমন্সের ওখানে, হ্যাঁ, এটা হতে পারে। তো এই হলো ধরেন এই চিঠিটা, হ্যাঁ, এই চিঠিটা কিন্তু ইউনূস যেরকম ধরেন না জেনে না শুনে টিউলিপকে অনেক অসম্মান করেছেন, এই চিঠিটা কিন্তু জেনে শুনে ইউনূসকে কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু যদি ইউনূস গ্রহণ না করেন তাহলে উনি গোল হজম করতে হবে, আর যদি চ্যালেঞ্জ গ্রহণ করেন তাহলে ওনাকে গোলপোস্টে দাঁড়াতে হবে এবং
টিউলিপের সকল প্রশ্নের উত্তর দিতে হবে তাকে। এখন হুইচ ওয়ে হি ওয়ান্টস, কোন পথ উনি অবলম্বন করবেন ইউনূস সাহেব, সেটা ইউনূস সাহেবের ব্যাপার এবং ইউনূস সাহেবের টিমের ব্যাপার। তবে আমি এটুকু বলতে পারি যে ইউনূস সাহেব, আমার যেটা ধারণা, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ উনি ওই গোল পোস্টে দাঁড়ানোর মতো সাহস ওনার নাই, কারণ উনি মিথ্যাচার করেছেন। উনি অনেক মিথ্যা কথা বলছেন, যে মিথ্যা কথা বলেই উনি প্রুফ করতে পারবেন না। যখন প্রুফ করতে এইরকম সিচুয়েশনে উনি যাবেন না, কিন্তু তারপরেও কি উনি রেহাই পাবেন? আমার মনে হয় না। ইউল হ্যাভ টু অ্যান্সার টু কিয়ার স্টারমার, যে আপনি আমার সরকারকে কেন এরকম ইয়ের মধ্যে ফেললেন, বিতর্কিত করলেন, কেন আপনি একজন ব্রিটিশ নাগরিককে আপনি চুরির সাথে সম্পৃক্ত করলেন। আপনি জানেন যে যে মামলাটার জন্য তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ও মুক্ত, আপনি এখন পর্যন্ত সেই মামলার এই কয়দিন আগেও তো, এখন এই যে রূপপুরের ব্যাপারটা এখন পর্যন্ত কোনো কিছু আগায় নেই। যে আর রাশিয়া তাদের যে রোসাটম তো তার বিবৃতি দিয়ে বলেছে যে এটা হলো, হ্যাঁ, যেটা হলো 10 কোটি না 11 কোটি টাকার, 11 কোটি ডলার বা 13 কোটি ডলারের 13 বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট, সেখানে আমরা 6 বিলিয়ন ডলারই ইয়ে হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এটা যদি হয় তাহলে তো ওই প্রজেক্টই হইতে পারে না। এবং রোসাটম তীব্র প্রতিবাদ করেছে। শুধু প্রতিবাদ না, বাংলাদেশ এই জন্য অনেক খেসারত দিতে হয়েছে। আপনি ভেতরে ভেতরে আপনি জানেন না যে বাংলাদেশকে কিন্তু প্রায় অলমোস্ট আত্মসমর্পণ করে কিন্তু রূপপুরের কাজটা করাতে হয়েছে। এবং না হলে কিন্তু রাশিয়া কিন্তু অলমোস্ট স্টপ করে দিয়েছিল, যে তাদের অনেক লোক ফেরত গিয়েছিল। তো রোসাটমের এই অবস্থা। এখন আমি জানি না ইউনূস সাহেব এই কি পুরস্কার যেন, হারমোনি পুরস্কার যে ইয়ের সম্মুখে পড়েন কিনা, নন হারমোনি সিচুয়েশনে পড়েন কিনা, যে এই এই টিউলিপ ওনাকে ধাওয়া করে কিনা। কারণ টিউলিপ ওটা তো লন্ডন, সে সব জায়গা চিনে, উনি যেখানে যান না কেন সেখানে টিউলিপ যেতে পারবে, টিউলিপকে তো আটকাতে পারবে না। আমার আপনারা আটকায় দিতে পারে। এখন উনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে তো টিউলিপ ঢুকতে পারবে, টিউলিপকে তো আটকাতে পারবে না। সে যে মেম্বার অফ পার্লামেন্ট, সে যে ভিআইপি, তো সে ওখানে যেতে পারবে। হ্যাঁ, উনি যে রুমে থাকবেন সেখানে হয়তো যেতে দিবে না, কিন্তু ওই মানে ইউনূস আতঙ্কে থাকতে হবে যে কখন টিউলিপের সামনে দেখা। আপনি যে নিশ্চিত থাকেন যে এটা একটা বড় ধরনের প্লে টিউলিপ করেছে বা লেবার পার্টি করেছে, যে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার করতে হবে। যে ইউনূস যদি আমাদের সাথে কথা না বলে, ইউনূস যদি আমাদের এই বিষয়ের সাথে চ্যালেঞ্জটা গ্রহণ না করে, তাহলে ধরে নিতে হবে ইউনূস মিথ্যা কথা বলছে। And that will be published in many newspapers, I think. এই যে মনে করেন ইউনূস যে টিউলিপ আতঙ্কে বা লেবার আতঙ্কে থাকবেন লন্ডনে, এমনও তো হতে পারে উনি অনেক চেষ্টা করতেছেন কিয়ার স্টারমার্কের সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠকের কিছুক্ষণের জন্য। না, আমি প্রশ্ন যেটা করতে যাচ্ছি, সেই বৈঠক দেখা গেল উনি এই আতঙ্কে বৈঠক ক্যান্সেল করে দিচ্ছেন, কিংবা ধরেন উনি বৈঠকে বসলেন 10 ডাউনিং স্ট্রিটে, সেখানে দেখা গেল আগে খোঁজখবর নিচ্ছেন টিউলিপ আছে কিনা, থাকলে আমি যাবো না, উনি চরম আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। এসিসি এটা ঠিক করে না, এসিসি উনাকে আসলে খুব বিপদে ফেলে দিচ্ছে। এসিসির এই অতি বাড়াবাড়ি, উনিও অতি বাড়াবাড়ি করে। এটা এসিসির বাড়াবাড়ি তো রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে তো এসিসি অনেক কথাই বলতে পারে, সে অনেক কাজই করবে, কিন্তু সেটা কি সরকার প্রধান সবসময় লাভ দিয়ে নিয়ে নিবে? একজন প্লেইন ডাকাত বলছে তাকে। আপনি কতটা অসভ্য হলে বা নিচে নামলে আর কি, অশোভন ইয়ে হলে, যে একজন সরকার প্রধান আরেকটা দেশের একটা এমপি কে বলছে যে ডাকাতি করছে, প্লেন ডাকাতি করে টাকা নিয়ে গেছে, ওটা আবার ফেরত চাইছে উনি। এবং একবার না, কয়েকবার বলছে ডাকাতি। তো আপনি কত নিম্নরুচির হলে আপনি অভিযোগ আসতেই পারতো। উনি কিন্তু অভিযোগটা করার মধ্যে কোনো আমি অন্যায় কিছু দেখি না, কিন্তু উনি যেভাবে ডাকাতি করে, উনি যেভাবে জাতির কাছে ক্ষমা চাইতে বলছেন ইয়েকে, এবং উনি যেভাবে টিউলিপের জমাজমি বেচে বাংলাদেশকে দেওয়ার জন্য দাবি জানাইছেন, এই তিনটার কোনোটাই যখন সম্ভব হয় না, তখন ওনারই তো ক্ষমা চাওয়া উচিত ছিল। ওনারই তো টিউলিপকে একটা ফোন করে বলা হচ্ছে, টিউলিপ ইট ইস এ মিসআন্ডারস্ট্যান্ডিং, হোয়াট এভার হ্যাপেন্স ফ্রম নাও অন ইট উইল নট হ্যাপেন। টিউলিপ এই পর্যন্ত যেতে হলো কেন? যে টিউলিপ এখন চিঠি দিয়েছে যে আপনার সাথে আমি দেখা করতে চাই এবং আমি ক্লিয়ার করতে। আসলে তো টিউলিপ ক্লিয়ার করতে চাচ্ছে না, টিউলিপ ইউনূসের কাছ থেকে ক্লিয়ার আনসার চাচ্ছে। যে আপনি যেগুলো বলছেন, আমি এই ওই অভিযোগ নিয়ে কিন্তু টিউলিপ কিছু বল না, শুধু ওনাকে যে ওনার সাথে মুখোমুখি চাচ্ছেই হলো
যে আপনি যে আমার ডাকাত কইছেন এটা সম্পর্কে আপনি ব্যাখ্যা দেন। আপনি যে বলছেন আমার জমা আমার বাড়িঘর সব বেচা বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্য, এটা আপনি ব্যাখ্যা করেন। আপনার ব্যাখ্যা করা উচিত আপনি আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছেন, আপনি আমার সরকারের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন, আপনার সরকারকে দাবি জানিয়েছেন, আমাকে বরখাস্ত হয়েছে, আপনি কি কি করছেন। তো এখানে ইউনূস সাহেবের পালানো ছাড়া মানে অ্যাভয়েড করা ছাড়া কোনো পথ আমি দেখি না। মানে উনি কিভাবে অ্যাভয়েড করবেন এটা নিশ্চয়ই ওনার কোনো বুদ্ধি আছে, ওনার সাঙ্গপাঙ্গরা বুদ্ধি দিবেন। খলিল সাহেব তো আছেনই, ওনার এই যে ডার্ক হর্স, হ্যাঁ ওনার যে ডার্ক হর্স, ডার্ক হর্স তো আছে, এবং উনি নাকি যাবেন আগে তারেক রহমানের সাথে মিটিং। আমি যতটুকু শুনলাম তারেকের সাথে মিটিং হচ্ছে না এখন পর্যন্ত, যতটুকু জানা গেছে তারেক নাকি অ্যাভয়েড করছেন, তারেক নাকি অনাগ্রহ দেখিয়েছেন, যতটুকু জানা গেছে আমি লন্ডন থেকে জানতে পারছি। সত্য মিথ্যা তো এখন বলতে পারবো না শেষ না হওয়া পর্যন্ত। ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো টিউলিপের চিঠি কিন্তু একদম, আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো টিউলিপ কিন্তু চিঠি শুধু দেন নাই, চিঠিটা গণমাধ্যমে ছেড়ে দিছেন। মানে উনি ছাড়েন নাই, তো উনি ছাড়েন নাই, তার দল গার্ডিয়ান, গার্ডিয়ান শতক না, যে গার্ডিয়ানও কিন্তু টিউলিপের বিরুদ্ধে কিন্তু অনেক রিপোর্ট করছে, গার্ডিয়ানও কিন্তু একটা গিল্টি ফিলিংস এর আছে, যে কারণে টিউলিপের এখন সমস্ত মুভমেন্ট ওরা কিন্তু ফলো করে। টিউলিপ ইউনূস সরকারের সাথে চিঠি দিয়েছে, এটা জানতে পারে টিউলিপের থেকে ওটা সংগ্রহ করেছে, এবং ডেইলি মেইল প্রত্যেকেই কিন্তু এটা সংগ্রহ, কারণ এখন তারা টিউলিপের বিরুদ্ধে অভিযোগ করতে করতে তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে সে একটা মনস্টার টাইপের, কিন্তু যখন দেখা গেল সে আসলে কিছু না, এখন ওদের দায় দায়িত্ব পড়ে গেছে এখন টিউলিপকে ক্লিয়ার করা, যে কারণে এটাই তো গণমাধ্যমের চরিত্র হওয়া উচিত। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো টিউলিপের সেই চিঠিটা আপনার কাছে আছে, আমার কাছে আছে, ফেসবুকে তো ঘুরতেছে, আমি প্রথমেই পেয়ে গেছিলাম, পাওয়ার পরে আমি আপনাকে সেন্ড করছি, আপনি তো এমনিই পাইছেন। তো টিউলিপের এই চিঠিটার প্রেক্ষিতে আমি পড়ে বাংলাদেশের গণমাধ্যমের শিরোনামগুলো দেখতেছিলাম আর হাসতেছিলাম। গার্ডিয়ানের প্রতিবেদন, অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন, কত মানে কষ্টে আছে টিউলিপ, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিকী, মানে অসহায় অবস্থায় আছে, যে কোনো উপায় আপনার আমি পায়ে ধরি, হাতে ধরি, ভাই আপনি আমাকে একটু সাক্ষাৎকার দেন। সাক্ষাৎ চাইলে তো ইউনূস যেখানে আছে সেখানে যায় সাক্ষাৎ হবে, সে কেমনে হাউস অফ কমন্স এর দাওয়াত দেয়? রাইট, সে তো চ্যালেঞ্জ করছে, আমি সে তো সাক্ষাৎ না, সে ইনভাইট করছে, আসো আমার সাথে কথা বলো। রাইট, আমি একথাই বলছি যে বাংলাদেশের গণমাধ্যমের রিপোর্টগুলো এইরকম যে সে চ্যালেঞ্জ করছে, এটা না, এইটা রিপোর্ট হওয়া উচিত ছিল ইউনূসকে হাউস অফ কমন্সে আমন্ত্রণ জানিয়েছেন, ডেকে পাঠিয়ে আমন্ত্রণ, আচ্ছা ডেকে না, একটু শুদ্ধ সুবন ভাষা, আমন্ত্রণ জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী, এটাও করা যায়। টিউলিপের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার হয়েছে সেই ভাষার প্রেক্ষাপটে তারে ডাকাত বলা হয়েছে, এন্ড ডাকাত বলার পরে সে কি করবে, আমি আপনি হলে কি করতে, আমি বললাম একদিকে আমাকে ডাকাত বলছস কেন, তাই না? তাই তো হওয়া উচিত। ডাকাত যে বলবে তাকে তো আমার ডেকে পাঠানো উচিত, এই তুমি আমাকে ডাকাত তুমি আসো দেখি, এটা হওয়া উচিত। এই যে বাংলাদেশের গণমাধ্যম এখনো মানে মানে মানুষ এখানে অনেক মন্তব্য করে প্রায় শোতে যে ভাই গণমাধ্যমের চরিত্র কি পাল্টাবে না, এইভাবে একদম মানে ন্যাংটা হয়ে গণমাধ্যম সরকারের ঢোল পিটাচ্ছে, এটা খুব দুঃখজনক। গণমাধ্যম তো গত সরকারের ঢোল পিটাইছে, সো আর এটার পার্থক্য কি? গত সরকারের সময় ঢোলও পিটাইছে, আবার সরকারের এগেইনস্টে তো রিপোর্টও হয়েছে, এইটা এখন তো কিছু হচ্ছে না, এইটা মানুষ বলতেছে, এটা আমার বক্তব্য না। হবে শুরু হয়ে যাবে, যে কোনো সময় শুরু হয়ে যাবে, যখন তারা বুঝতে পারবে যে এই সরকারের ভিতের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, তখনই কিন্তু ভিত যতক্ষণ পর্যন্ত ওর শক্ত থাকবে তখন পর্যন্ত কিছু করবে না। আমাদের মেরুদণ্ডহীন কি বলবো, মেরুদণ্ডহীন প্রেস, আর কিছু একদম। এই যে যখন ইউনূস সাহেব দুর্বল হবেন তখন ইউনূস সাহেবের মশা মনে করে তখন কামান্দা করে তারা, ভয়াবহ অবস্থা। সেটাই তো আমাদের দেশে ঘটে সব সময়। সাদা পতাকা তুললেন টিউলিপ, সাক্ষাৎ চান ইউনূসের, এটা হলো আমাদের একটা বাংলাদেশের একটা বড় অনলাইন, যারা ভুল প্রচারিত অনলাইন বিডি নিউজ, তাদের শিরোনাম সাদা পতাকা তুললেন, আমি শান্তির পতাকা, ভাই আমার মাফ করে দেন, আমি শান্তির পতাকা, কিন্তু তিনি চ্যালেঞ্জ করলেন। চিঠির ভাষাটা আমি পড়ার পরে, চিঠিটা পড়ার পরে, আমি তো এত ইংলিশে খুব দক্ষ না, সুতরাং আমি চিঠি যে শব্দগুলো আমি দিই কঠিন, সেটা আমি ডিকশনারি বাইর কইরা আমি এটা খোঁজার চেষ্টা করছি, তারপরে আমি যে শব্দগুলো বের করে আমার মনে হইলো বাংলাদেশের গণমাধ্যম পড়ে যে কি একটা ফালতু কাজ আর কি। আমি আপনাকে চিঠিটা এতক্ষণ পর্যন্ত আমি ইংরেজি ওইটা সেটা বলেছি, আমি জাস্ট বাংলাটা বলি, যদি এটা যদি আত্মসমর্পণ হয় টিউলিপে, তাহলে পৃথিবীতে কোনটা আত্মসমর্পণ আমি জানি না।
চিঠি প্রফেসর ইউনুস, আমি বুঝতে পারছি যে আপনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি সরকারি সফরে লন্ডন যাচ্ছেন এবং এখানে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে চাই। একজন সংসদ সদস্য এবং প্রাক্তন ক্রাউন মন্ত্রী হিসাবে আমি সর্বদা আমাদের দুই দেশের মধ্যে একটি শক্তিশালী ও সুস্থ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি, বিশেষ করে লন্ডনে উল্লেখযোগ্য ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের কারণে যার অংশ হতে পারে আমি গর্বিত। আমি আপনার সফরের সাফল্য কামনা করি। আপনি এখানে থাকাকালীন হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা খেতে আমার সাথে যোগ দেওয়ার জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমি জনসেবার প্রতি আবেগ এবং প্রতিশ্রুতি ভাগ করে নেই এবং আমরা যারা যথাযথ প্রক্রিয়া, সুশাসন এবং আইনের শাসন রক্ষা করার চেষ্টা করছি তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময়। আপনার মতামত শুনতে আকর্ষণীয় হবে। দেখেন, ওনার মতামত শোনার জন্য কিছুতেই তো খেয়াল করে দেন ল্যাঙ্গুয়েজটা। আপনার মতামত মানে আপনার মতামত শোনা যায়, তার মতামত দেওয়ার জন্য না, আপনার মতামত শোনার জন্য। হ্যাঁ, আপনার মতামত শুনতে আকর্ষণীয় হবে এবং ট্রেজারির অর্থনৈতিক সচিব হিসাবে আমি সর্বদা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উপরে আপনার ঐতিহাসিক কাজ সম্পর্কে আগ্রহী। ঠিক আছে? আমার মায়ের বোন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্কিত প্রশ্নগুলির উত্তর দিতে ঢাকার দুর্নীতি দমন কমিশনের তৈরি ভুল বুঝাবুঝি তৈরি করতে একটি বৈঠক সাহায্য করতে পারে। আমি একজন যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি, গত দশক ধরে পার্লামেন্টে হ্যামস্টেড এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। দেশটি আমার হৃদয়ের কাছে প্রিয়, কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মগ্রহণ করেছি, বাস করেছি অথবা আমার ক্যারিয়ার গড়ে তুলেছি। আমি দুদকের কাছে এটি স্পষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সাথে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং স্পষ্টতই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র দিয়েছে, র্যান্ডম। হ্যাঁ, এই ফ্যান্টাসি তদন্ত মানে এটা হলো কল্পকাহিনীর তদন্ত। তদন্তের প্রতিটি পদক্ষেপ মিডিয়াকে জানানো হয়, তবু আমার আইনি দলের সাথে কোনো যোগাযোগ করা হয় না। অভিযোগ কিন্তু এগুলো সব। হ্যাঁ, আমি জানি আপনি বুঝতে পারবেন যে এই প্রতিবেদনগুলো আমার নির্বাচন এলাকা, আমার দেশের জন্য আমার যথাযথ চেষ্টা করা গুরুত্ব কাজ থেকে বিচ্যুত যেন না করে। বিভ্রান্তি দূর করতে আপনার সাহায্যের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব এবং আমাদের সবার আগে আমি আমার আইনজীবীর কাছ থেকে দুদকের কাছে বিস্তারিত খণ্ডনগুলি আপনার সাথে ভাগ করে নিতে পেরে খুশি হব। মানে এই সুযোগে যদি দুদকের আইনজীবীরা তাকে এই তথ্যগুলি দেয়, তাহলে আপনার কাছে এগুলো আমি খণ্ডন করতে পারবো। মানে সোজাসুজি কথা, সে নিজেকে করবে, ক্লিন করতে পারবে বলে সে সাহসের পরে সে কথাটা বলছে। আমি লন্ডনে অবস্থিত পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনের রিপোর্টের একটা কপিও পাঠাতে পারি। মানে ওই যে লরি ম্যাগনাস জেলে দিয়েছে, যিনি গত বছর আমাকে যে কোনো অন্যায় থেকে অব্যাহতি দিয়েছেন। অনুগ্রহকে আমাকে জানান যে আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কখন আমাদের ওয়েস্টমিনিস্টার প্রাসাদে দেখা করার জন্য উপযুক্ত সময় হবে। আমি এটির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। শুভেচ্ছা, টিউলিপ হ্যামস্টেড এন্ড হাইগেট। তো কোথায় আছেন আত্মসমর্পণ করছে? সে তো সমস্ত অভিযোগ খণ্ডন করে তাকে বলছে যে আপনার সাথে আমার যে ভুল বোঝাবুঝি, সাদা পতাকাটা কোন জায়গায় আছে এটাই তো আমি খুঁজে পাচ্ছি না। কি আত্মপক্ষ সমর্থন করে নাই, সে বলছে ভুল বুঝাবুঝি। তার মানে সে অভিযোগ করতেছে আপনি ভুল বুঝে আছেন আমাকে, আপনাকে ভুল বোঝানো হচ্ছে, আপনি ভুল বুঝে আছেন। আমি আপনাকে এসব কপি পাঠাচ্ছি, আপনি বসেন, আমি আপনাকে এটা প্রুফ করে দেবো যে এটা ঠিক নেই, আপনি যেগুলো বলছেন এগুলো ঠিক। দ্যাটস হোয়াট শি সেড। আমি বাংলাটাও ভালো অনুবাদ বলে আমি মনে করি না, তারপরও আমি বাংলাটা পড়ি নাই তখন এই জন্য যে বাংলাটা দিয়ে আসলে বললে হয়তো একদম ইংলিশটাই পারফেক্ট এবং ইংলিশে বাংলায় লেখে নাই, ও তো আর বাংলায় লেখে নাই না। রাইট, ইংলিশে আমি কোথাও আমি ওই যে বললাম এই শিরোনামগুলো পড়ার পরে বাংলাদেশের গণমাধ্যমের এবং আমি চিঠিটা মিলাইলাম। আমি তো আবারও বলছি আমি ইংলিশে এক্সপার্ট না, কিন্তু আমি পড়লে যেটা বুঝতেছি না সেটা ডিকশনারি থেকে আমি শব্দ বের করছি, কিন্তু আমি কোথাও হোয়াইট ফ্ল্যাগ, শান্তির পতাকা, এইটা আমি পিস ফ্ল্যাগ, এইটা আমি ইন্টারপ্রেট করছে হয়তো শান্তির পতাকা। ওরা এখন কি করবে? এতদিন পর্যন্ত ইউনুসের দালালি করতেছে, এখন ইউনুসের পক্ষে একটা কথা যেখানে টিউলিপ চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে সেটা না বলে এখন শান্তির পতাকা, মানে কোনোভাবে এটা সমাধান হোক, এটা ওনারা চাচ্ছেন, হয়তো এই মিডিয়াগুলো এটা চাচ্ছে। এটা লেগে থাকে। আরেকজন লিখলো যে আরেকজন লিখলো গার্ডিয়ানের প্রতিবেদন। গার্ডিয়ান তো তার গিলটি ফিল থেকে প্রতিবেদন করছে, চিঠিটা দেবাই প্রধান প্রতিবেদকের লিড এবং লিড রিপোর্ট আমি দেখছি, আমার কাছে রিপোর্টটা আমি প্রধান সবচেয়ে লিড হোক আর আনলিড হোক, চিফ রিপোর্টার যখন রিপোর্টটা লেখা তখন কিন্তু চিফ রিপোর্টার কিন্তু হিসাব করে লিখছে যে আমরা এটা থেকে ক্লিয়ার হওয়া উচিত আমাদের। মিসগাইড হয়েছিল তারা, এইটা একটা ব্যাপার ছিল। এই যে মনে করেন আমি যে জিনিসটা আপনাকে বলতে চেয়েছিলাম,
আমি যদি শুরুর দিকে কথা বলি, এই সরকারের শুরুর দিকে আমি বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন শেখ পরিবারকে ডেস্ট্রয় করে দেবে যে যেখানে আছে। এই ডেস্ট্রয়ের অংশ হিসেবেই হয়তো শেখ পরিবারের প্রতিনিধি ব্রিটিশ নাগরিক তাকেও ডেস্ট্রয় করার এটা আমাদের এরিয়ার এই আমাদের সাউথ এশিয়া Culture. এটা কাজে কালচারই হলো যে ক্ষমতা থেকে চলে যায় তার পারলে পুরো কেরিয়ার শেষ করে ফেলা। এটা বেঞ্জিরে নিয়ে করছে এইটা কি রাজীব বলে গান্ধীর ক্ষেত্রে। রাজীব গান্ধীর ক্ষেত্রে রাজীব গান্ধীর বিরুদ্ধে তো স্লোগান দিছে জানেন, হ্যাঁ, যেটা পরে বোফোর্স কেলেঙ্কারি, হ্যাঁ বোফোর্স কেলেঙ্কারি, হ্যাঁ, বোফোর্স কেলেঙ্কারি পরে ফলস প্রমাণিত হয়েছে। সেই কেলেঙ্কারি নিয়ে আমার স্পষ্ট মতে বিবিসি, ভয়েস অফ আমেরিকা এই স্লোগান গুলো প্রচার করেছে। এইভাবে আমার এখনো কানে বাজে, যখন হয়েছে এটা কোন সাংবাদিকতা, তখনকার সময় মনে হইতো যে কি, আমি তখন একটা বাচ্চা সাংবাদিক। ওটা ছিল গলি গলি মে শোর হ্যায় রাজীব জি চোর হ্যায়। হ্যাঁ, আমার মনে আছে, আমি স্কুলের ছাত্র, আমি শুনেছি, আমি স্কুলের গলি ছাত্র। গলি মে শোর হ্যায় রাজীব জি চোর হ্যায়, এটা কিন্তু রেডিওতে প্রচার হতো। তো সাংবাদিকতা কিন্তু এতদিনে, আজকে 30-40 বছর পরে তো নিশ্চয়ই উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হয় নাই। সেটা এই অঞ্চলেরই এটাই একটা ইয়ে, যে আমরা সবসময় মানে কুৎসাটাকে খুব অগ্রাধিকার দেয়, আমরা ভালো জিনিসটা দেখাচ্ছি। ইউনূস সাহেবেরও কিন্তু আমরা তার ভালো জিনিস কিনা যে নোবেল পাওয়া অমুক পাওয়া, এটা নিয়ে আমরা কিন্তু টিটকারি করছি। কেন? তার টিটকারি করার কারণটাই হলো যে উনি মিথ্যাচার করেন, আমরা এই জন্য করছি, আদারওয়াইজ তো না। আদারওয়াইজ তার কাজ চেষ্টা, সে নোবেল পুরস্কার পাইছে, সে বাংলাদেশকে বিভিন্ন দেশে, কিন্তু এখন যখন উনি বাংলাদেশকে বিভিন্ন জায়গায় বিতর্কিত করছেন, বাংলাদেশের ভাবমূর্তি উনি নষ্ট করছেন, তখন তো স্বাভাবিকভাবে আমরা বলতে হচ্ছে, কিন্তু তার বিরোধিতা করার জন্য, বাংলাদেশের জন্য আমরা করছি। একদম না। উনি সারা দুনিয়া থেকে বাঙালিদেরকে ভিসা আইনা দিয়া, ইমিগ্রেশনের ইজি আইনা দিবে, কত কিছু করলো। আজকে আমাদের দেশকে বিভিন্ন দেশে এখন ভিসা দিচ্ছে না, ভিয়েতনামের মতো দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে একেবারে। এবং আমি যেটা বলছিলাম আর কি, যে উনি নোবেল পাইছেন, তখন থেকে ওই নোবেল নিয়ে আমার বিন্দু মাত্র আসলে কোনো ধরনের কিউরিসিটি, আগ্রহ নাই। কারণ আমার একটাই কিউরিসিটি ছিল যে উনি শান্তিতে নোবেল পাই, যেদিন পাইছেন ওই দিনের কথা আমি বলতেছি। আমি আবারও বলি, আপনার আরেকদিন বলছিলাম আপনার পুরাতন হাউস সংবাদের নিচেই আমি বৈশা 3-4 জনে আড্ডা মারতেছিলাম বিকেল বেলা, একদম শান্ত বিকেল, আমরা আড্ডা মারতেছিলাম। তখন আমি বলতেছিলাম, আমরা 3 জনেই সমালোচনা করতেছিলাম, আমি বলছিলাম উনি শান্তিতে নোবেল পাবে কেন? উনি অর্থনীতির শিক্ষক, অর্থনীতির ছাত্র, উনি গ্রামীণ ব্যাংক কইরা মানুষের ধনী, কোটি কোটি টাকার মালিক বানাই ফেললো, উনি তো সেখানে পাবে নোবেল। উনি শান্তিতে কোথায় তিনি শান্তি স্থাপন করছে? এটাই তো বড় প্রশ্ন। আরেকটা জিনিস, আপনি যে বললেন বিতর্ক, আমাদের দেশের নেগেটিভ রিপোর্টিং বা আমাদের এই অঞ্চলের নেগেটিভ রিপোর্টিং, এটা আমার মনে হয় ইউনূসের যখন পতন হবে বা ইউনূস ছেড়ে যাবেন বা সুস্থভাবে চলে যাবেন, শান্তিপূর্ণভাবে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন ওনার নোবেলটা পর্যন্ত মাটির নিচে চাপা দিবে বাংলাদেশের গণমাধ্যম। এটা আমার মানে অভিজ্ঞতা বা ধারণা, যেটা বলে নাকি বলতে পারে নাকি। আপনি আর আমি তখন তার পক্ষ নিয়ে লড়বো, চিন্তা করেন। হ্যাঁ, আমরা অবশ্যই দুর্বলের ইয়ের পক্ষে থাকবো, দুর্বলের পক্ষে থাকবো, সমস্যা নাই। আমরা ন্যায়ের পক্ষে থাকবো, দুর্বল না, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। এটা হলো বড় বিষয় আর কি। সেলিমের পুত্রবধূর ভাই, হ্যাঁ আমি সেটা বলছি, আশিকের ভাই, আশিকের ওয়াইফ হচ্ছে হামজার, ববি আজ্জাজের ওয়াইফ। ববি আজ্জাজের ভাই হচ্ছে সেলিম সাহেবের ছেলের মেয়ের জামাই। আচ্ছা আচ্ছা, মানে আশিক, সেটা আমি জানি আর কি। না, ববি না, ববির ছোট ভাই সম্ভবত, আশিক তো বড় ভাই, সে অর্থনীতিতে লেখাপড়া করে এবং কোথায় জানি টিচারও। যাকে তাই যেটা হচ্ছে যে এই যে একটা পরিবেশ তৈরি হলো, এটা তো বাংলাদেশের জন্য বিব্রতকর নাকি? যে মোহাম্মদ ইউনূস লন্ডন যাচ্ছেন, এটা চ্যালেঞ্জের মুখে পড়লেন, কঠিন বিব্রতকর। বাংলাদেশের একজন ব্রিটিশ এমপি তাকে চ্যালেঞ্জ করছে যে আপনি যা যা করছেন এটা ঠিক না, আপনি আমার কথা শোনেন এবং ভুল বুঝাবুঝির অবসান হোক। এটা কঠিন না? উনি রাষ্ট্রপ্রধান আর একজন এমপি মাত্র সরকার প্রধান, উনি সরকার প্রধান, তাকে একজন এমপি চ্যালেঞ্জ করছে যে আপনি আমার সাথে আসেন, কথা বলেন, চা খান, আপনি আমার হাউস অফ কমন্স এর অন্য কোনো জায়গার দরকার না, হাউস অফ কমন্সে আসেন। এটা তো টিরুপ বলতে পারতাম, ভাই যেটা হয়তো সাদা পথা, ভাই আপনি যেখানেই থাকেন না কেন আমার একটু সময় দেন ভাই, একটু কথা বলি, আমি আপনার সাথে যাই দেখ, আপনি যেখানেই থাকেন ওখানে যে আপনার সাথে 2 মিনিট কথা বলবো, এরকম চিঠি হলে সে না বলা হইতো সাদা পথায়। যেখানে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় বলে যে আসেন আমরা কথা বলি, তো সেটা কিন্তু সাদা পতাকা যাই না, যাই সাদা পতাকা উত্থাপন হলেও দেখা যাক ইউনূস সাহেব এই চ্যালেঞ্জ দেন কিনা, বিকজ দিস ইজ এ চ্যালেঞ্জ।
ওই যে একটা অসত্যের ব্যাপার স্যাপার আছে, গতকালকে আমরা একটা অসত্য নিয়ে আলোচনা করছিলাম পরশুদিন। এই যে প্রেস উইং তো বলছে এটা এরকম চিঠি তারা পায় নাই, এরকম চিঠির খবর তারা জানে না, গণমাধ্যমে সব প্রকাশ হয়ে গেল, তারপর তারা নাকি চিঠি পায় নাই। এটা তো এক ধরনের অসত্য কথাবার্তা কি নাকি? গা বাঁচানোর একটা ইয়ে পদ্ধতি নাকি? ওরা হলো দেখতে যাচ্ছে না, মানে আমরা এটা জানি না যে, কারণ তাদের তো এড়াতে হবে না জিনিসটা, কিভাবে এড়াবে? এই 2টা দিন কেমনে পার করবে? 3টা দিন পার করতে হবে তো তাদেরকে। টিউলিপ যদি ওদেরকে ধাওয়া করে তাহলে কি করবে? এই ভয়ে এখন ওরা এইসব কথা বলে। কারণ টিউলিপের সাথে দেখা যদি না হয় বা দেখা যদি না করে বা কোনো না কোনো ভাবে ইয়ে না হয়, এটা সলভ না হয়, ইউনুসের এই সমস্ত মানে আটার লাইস এগুলা কিন্তু তাকে পিছু তাড়া করবে। কারণ এটা ব্রিটিশ আপনি ব্রিটেনে যাবেন, আপনার ব্রিটেনে আপনি পুরস্কার নিচ্ছেন, কিন্তু আপনি ব্রিটিশ এমপি কে এরকম খারাপ কথা কইছেন। তো এটা একটা উত্তর দেন, এটা ঠিক। একেবারে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এই প্রসঙ্গে তো অনেকেই কমেন্ট করছেন, কিন্তু বেশিরভাগই কমেন্ট করছে ভিন্ন ভিন্ন প্রসঙ্গে। ইফতেখার, আপনি আগের অনুষ্ঠানে বলছেন যে ইশরাকের বিপ্লবের ব্যাপারে আপনি আপনার মতামত তো দিচ্ছেন, আপনার মতামতকে তো অবশ্যই আমি শ্রদ্ধা করি, আমরা সবসময়, আপনি আমার দর্শক সবসময় দেখেন। সাইফুল ভাইয়ের কাছে উনি প্রশ্ন করছেন, আজকের আলোচনায় যে কোনো পর্যায়ে ইশরাক হোসেনের ঢাকা হঠকারী বিপ্লব সম্পর্কে একটু বিশ্লেষণ দিয়ে মানুষের দৃষ্টি খুলে দিতে সাহায্য করবেন। ইশরাক একটা বিপ্লবের ডাক দিয়েছেন, যে বিপ্লবী কাউন্সিল গঠনের কথা বলেছে। গতকালকে আমরা একটা ছোট করে আপনি একটু টাচ করেছিলেন আলোচনায়, এটা একটা বড় ঘটনা। যদিও ইশরাক এটা ডাক দিয়েছেন, ইশরাক যে ঘোষণা দিয়েছে এটা যদি এখন সারা বাংলাদেশে পৌরসভাগুলিতে এরকম স্বাধীনতার ঘোষণা দেয়, তাহলে কিন্তু ইউনূস সাহেব বেশি দিন নাই, ওনার পালা যেতে হবে। কারণ এটা যদি ইশরাকেরটা সফল হয়, আপনি নিশ্চিত থাকেন অন্যান্য জায়গাতেও সফল হয়। এই ঢাকা নর্থেও কিন্তু ধাওয়া দিবে, রংপুরে ধাওয়া দিবে, যেখানে রংপুর কেন রাজশাহীতে ধাওয়া দিবে, সব জায়গায় ধাওয়া দিবে। এখন সব জায়গায় যদি স্বাধীনতার ঘোষণা হয়, ইশরাক যে বিপ্লবী কাউন্সিল বলেছে, সব জায়গায় যদি বিপ্লবী কাউন্সিল হয়, তাহলে তো সরকারের কোনো নিয়ন্ত্রণই থাকবে না দেশের উপরে। কারণ আর যাই হোক 64টা জেলায় তো পৌরসভা অথবা সিটি কাউন্সিল আছে, তাই না? তো সেসব জায়গাগুলায় ইশরাককে ফলো করে যদি বিএনপি নেতারা যদি বলে আমরা এখানে বিপ্লবী কাউন্সিল করব এবং আওয়ামী লীগ এখানে থাকবে, কারণ অলরেডি ইশরাক বলছে আওয়ামী লীগ থাকবে, তাহলে কিন্তু ইউনূস সাহেব দেশ ছেড়ে চলে যেতে পারে। তো এইটা হলো আমার ইন্টারপ্রিটেশন, যে এটা একটা দেশের ভিতরে দেশ হয়ে গেল বিপ্লবী কাউন্সিল। মানে আমার ঢাকার ভিতরে, আপনি ঢাকা শহরের ভিতরেই আপনি একটা স্বাধীন মিউনিসিপাল কর্পোরেশন। বিপ্লবী শব্দটাই কিন্তু, বিপ্লবী কাউন্সিল শব্দটার মধ্যে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে বিপ্লবী কাউন্সিল বলার মধ্যে একটা রিস্কও আছে, যে বিপ্লবী কাউন্সিল বলাতে এটা কিন্তু এক ধরনের ডিফাই করা। সো এই ডিফাই যে করবেন, যে ডিফাই করার জন্য যে মানে ইশরাক আহ্বান জানাচ্ছে, এই ডিফায়েন্সের পক্ষে যখন অনেক মানুষ ইনভলভ হয়ে যায়, তখন সারা বাংলাদেশেই কিন্তু ইউনূস সাহেব প্রতিরোধের মুখে পড়বেন। কারণ তার লোকেরা এখন সব জায়গায় প্রশাসক হিসেবে কাজ করতেছে, প্রত্যেকে প্রতিরোধের মুখে। যখন প্রতিরোধের মুখে পড়বে তখন কিন্তু সারা দেশ অচল হয়ে যাবে। কারণ পৌরসভাগুলি কিন্তু সহজ জিনিস, সেটা মানুষের সংগঠন, মানুষের প্রতিষ্ঠান। যখন বিপ্লবী কাউন্সিল দ্বারা পরিচালিত হয়, তখন দেশে মানে এটা ওই যে আরেকটা বিপ্লবের ব্যাপার এসে দাঁড়াতে পারে। হঠাৎ করে আমার মাইক্রোফোন অফ হয়েছিল। না, একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর একটা মোটামুটি ইফতেখার একটা ব্যাখ্যা পেয়েছেন আপনি, সাইফুল ভাইয়ের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছিলেন, আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যাটা পেয়েছেন আপনি। আমার ক্যামেরা ডিসকানেক্ট হয়ে গেছে, আমি একদম সরাসরি ল্যাপটপের ক্যামেরা আছি, কোনো কারণে ডিসকানেক্ট হয়েছে। আমার বিড়ালটা আমার পাশে বসছে, নাড়া দিচ্ছে, যার ফলে ক্যামেরাটা ডিসকানেক্ট হয়ে গেছে। যাক, আরেকটা জিনিস জানি সাইফুল ভাই, একেবারে শেষ পর্যায়ে আসছি, সেটা হচ্ছে যে এই যে টিউলিপের সাথে দেখা করতে, একজন লিখছেন টিউলিপের সাথে দেখা করতে ইউনূসের পুনর্জন্ম নিতে হবে, নতুন করে জন্ম নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এটা লিখছেন মোহাম্মদ উসমান গনি শাহ, তিনি লিখেছেন যে টিউলিপের সাথে দেখা করতে হলে ইয়ে করতে হবে। আর গোবিন্দ মিত্র লিখছেন প্রকৃতির শাস্তি স্বরূপ প্রকৃতি থেকে এর জন্য ববিকে অবশ্যই শাস্তি পেতে হবে একদিন। হ্যাঁ শিওর, তা তো পেতে হবে, প্রকৃতি তো নির্দয়। ইউনূস সাহেবের উচিত টিউলিপ সিদ্দিকীর কাছে ক্ষমা চাওয়া, এটা বলেছেন একজন। হ্যাঁ, যে ইউনূস সাহেবের উচিত টিউলিপ সিদ্দিকীর সাথে ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করাটাই অন্তত একটু ইয়ে করা উচিত।
তাইলে আমার মনে হয় পরিস্থিতি কিছুটা কুল হবে, শান্ত হবে। এটা আমার বিপুল আপনার মাইক ইয়ে হয়ে যাচ্ছে, সো আমার মনে হয় মাইক ওই আমি আবার চাপ পড়ে গেছিল আমার হাতের, এই জন্য আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ করতে চাই আজকে অনুষ্ঠান। নিশ্চয় যারা দেখছেন, যারা দেখছিলেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বহু আজকে লাইভটা দেখতে পারছি। হ্যাঁ, ও আচ্ছা, ও কি শ্রাবণী মুখোপাধ্যায়, আপনি আজকে সরাসরি দেখতে পাচ্ছেন, ধন্যবাদ। শ্রাবণী মুখোপাধ্যায় আপনার খুবই ভক্ত একজন দর্শক এবং বিপুল টকেরও। তিনি আর রাত্রে যখন দেখতে পারেন না, লাইভ ঘুমিয়ে পড়েন, কলকাতা থেকে দেখেন, দেখতে পারেন না, ঘুমিয়ে পড়েন, তখন তিনি পরদিন সকালে উঠে লাইভ, প্রতিটা লাইভ দেখেন, কমেন্ট করেন এবং ইয়ে করেন। অনেক ধন্যবাদ শ্রাবণী আপনাকে, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আজকে দেখতে পাচ্ছেন বলে অনেক ধন্যবাদ। এবং যারা আরো অনেকেই লিখছেন, সেনাবাহিনী সরাসরি করিডোরের জন্য আমেরিকা সেনাবাহিনীর ব্যাংকিং সহায়তা করছে, কিন্তু সেনাপ্রধান বক্তব্য হচ্ছে করিডোর দেবে না, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে। এটা খুঁজতে হবে, আরো জানতে হবে। এটা একজন প্রশ্ন করছেন আপনাকে। সেনাবাহিনী সরাসরি করিডোরের জন্য আমেরিকা সেনাবাহিনীও বিমান বাহিনীকে সহায়তা করছে, কিন্তু সেনাপ্রধান বক্তব্য দিচ্ছেন করিডোর দেবেন না, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবেন। এই বিষয়ে জানতে চাই স্যারের কাছে। আমার মনে হয় এটা এখনো জটিল প্রক্রিয়ার মধ্যে আছে। এটা এখনো এটা নিয়ে আরো ম্যাচিউর হোক, যেহেতু ইউনূস সাহেব বলেছেন এটা কানে চিল নিয়েছে অবস্থা, চিলে কান নিয়েছে অবস্থা, সুতরাং আর একটু ম্যাচিউর হোক, দেখা যাক। মিথ্যাবাদী শফিকুর যে বলল টিউলিপ সিদ্দিকী নাকি অবৈধ ইউনূসকে কোনো চিঠিই দেয়নি, নাকি আচ্ছা চিঠি দেয়নি, এটা নাকি সত্য, নাকি শফিকুরেরটা সত্য, এটা জানতে চাই। ইউনিসের চিঠি বিশ্বের সকল গণমাধ্যমেই বলতে হবে, যেহেতু গার্ডিয়ান সহ ইংল্যান্ডের সকল গণমাধ্যম প্রকাশ করছে, অন্যান্য জায়গায় আছে, বাংলাদেশের সকল গণমাধ্যমে আছে, সুতরাং দিচ্ছেন কি না দিচ্ছেন ইউনূস সাহেব বললেই বুঝে যাবে। আমার 60 বছর বয়সে আমি এরকম মিথ্যাবাদী লোক দেখি নাই। আরেকজন দেখছেন, গোবিন্দ লিখছেন বিপদী শফিকুলের কোনো কথাই বিশ্বাস করবেন না, উনি মিথ্যা কথা বলার ডিগ্রি নিছে। আমরা এই নামটাই নিতে চাচ্ছি না এখন আমাদের এই আলোচনায়। ইউনূস সাহেব মহাপণ্ডিত, লেজ কেটে নেমেছেন, এখন অপমান হলে বাংলাদেশের হবে, ইউনূসের নয়। গন্ডার কাতুকুতু খেয়ে 3 দিন পর হাসে, ইউনূস সাহেব সেই পর্যায়ে একই, এটা লেখছেন। সাইফুল আমিন ভাইয়ের কাছে প্রশ্ন, সাংবাদিকরা জাতির বিবেক, কিন্তু বর্তমানে আমাদের তাদের নামটা আপনি বলেন, আপনি নামটা কিন্তু তারা অসন্তুষ্ট হয়, আমি দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই যে গোবিন্দ মিত্র, তারপরে জাকির হোসেনটা তো পড়ছি আগে, আর ধানমন্ডি 32 লিখেছেন সাইফুল আমিন ভাইয়ের কাছে প্রশ্ন, সাংবাদিকরা জাতির বিবেক, কিন্তু বর্তমানে আমাদের দেশের সাংবাদিকরা কি শুধু শেখ হাসিনা আওয়ামী লীগের দোষ ছাড়া আর কোনো খবর পায় না? তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আইন আছে কি? দেখেন, শেখ হাসিনার সরকার এত দুর্নীতি করছে যে বাংলাদেশের সাংবাদিকদের কাছে এখন আর কোনো খবর নাই এই ছাড়া, সুতরাং তারা মনে করছে এটাই খবর, এটাই লিখতেছে। কন্টিনিউ, সত্য মিথ্যা পরের কথা, সত্য মিথ্যা যাচাই পরের কথা, আর সব মিলিয়ে আঁকি। একটু আমি যদি একটু 1 সেকেন্ড সময় পাই, তাহলে আমি আমার ক্যামেরাটা ঠিক করে ফেলব। আপনাকে শোনা যাচ্ছে না? আপনাকে শোনা যাচ্ছে না? এখন শোনা যাবে। আমার ক্যামেরাটা আমি ঠিক করছি, আমার বিড়াল ঘুমাইছে তো এই জন্য ওর নারিয়াটারিয়া ক্যামেরা নষ্ট করেছিল, এই জন্য ঠিক করছি। ওকে, যেটা বলছিলাম যে এই আপনার এই যে মনে করেন এটা আসলে সব মানুষের খুব বাংলাদেশের গণমাধ্যমের প্রতি, মানে আগে এত খুব ছিল না, বিগত সরকারের সময় গণমাধ্যমের নানা ভূমিকা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এত খুব ছিল না মানুষের আগে। হ্যাঁ, এই জন্য আপনাকে এই প্রশ্নটা উনি করেছেন। প্রশ্নটা তো শুনছেন সাইফুল ভাই নিশ্চয়ই? না, আমি শুনি নাই আপনার কথা শোনা। থাক, এখন থাক, তাইলে পরে আবার এই প্রশ্ন করে ফেলি। ধানমন্ডি কয়েকবার ধানমন্ডি 32 লিখেছেন, সাইফুল আমিন ভাইয়ের কাছে প্রশ্ন, সাংবাদিকরা জাতির বিবেক, কিন্তু বর্তমানে আমাদের দেশের সাংবাদিকরা কি শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোষ ছাড়া কোনো খবর পায় না? তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আইন আছে কিনা? সেটা তো আকি বলেছি যে আবার যখন এরা বিপদে পড়ে তখন এদের সম্পর্কে রিপোর্ট করা আমাদের সাংবাদিকতার তো এটা একটা দুর্বলতা। একেবারে। রাশেদুল লিখেছেন
মিথ্যাচারে কোন নোবেল থাকলে নিশ্চিতভাবে জুলাই থেকে পরের খেলোয়াড়রা পেত। আর জুলাই সনদ নিয়ে বক্তিয়ার লিখছেন, জুলাই সনদ আর ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য, অবশ্যই পার্থক্য। জুলাই সনদ মিন্স হচ্ছে আমাদের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা, আমাদের 72কে 71কে মুছে ফেলা, 72কে মুছে ফেলা, আমি যদি ভুল না করি সাইফুল ভাই, এটাই তো। আর ঘোষণাপত্র হলো 3 জোটের রূপরেখা হয়েছিল 90 সালে, সেই রকম একটা ঘোষণাপত্র হতে পারে যে আমরা এই করছি এই করছি, আমরা এটা চাই এটা চাই, এরকম কি, তাই না সাইফুল ভাই? মানে ওরা পার্থক্য করতে চায় যেটা হলো সংবিধানে এটা পরিবর্তন করা হবে এবং সেটাকে ওরা সনদ হিসেবে বলতে চায়। হ্যাঁ, কিন্তু ওরা সনদই চায়, ওরা জুলাই ঘোষণা চায় না। তো ইউনূস সাহেব জুলাই ঘোষণা বলেন, কারণ উনি জানেন যে উনি সনদ তো করতে পারবেন না, কারণ হলো পার্লামেন্ট ছাড়া তো এটার কোনো এই ধরনের কোনো কিছু আপনি এটা করতে পারতো যদি তারা 5 তারিখে তারা ঘোষণা দিত, রিপাবলিক ঘোষণা দিত, তাইলে তারা করে ফেলতে পারতো, সেটা সংবিধানকে স্থগিত করে দিয়ে করতে পারতো, কিন্তু তারা তো তা করেনি। এখন তো এটা সম্ভব না, এখন সংবিধানের কোনো পরিবর্তন তারা সম্ভব না, কারণ এখন নেক্সট পার্লামেন্ট 2/3 মেজরিটির মাধ্যমে যা কিছু চেঞ্জ হতে হবে, এর বাইরে এখন কোনো পথ নাই। হ্যাঁ, পথ আবারও আছে যে তারা যদি আবারও বিপ্লব করে যদি ওনারা নতুন রিপাবলিক ঘোষণা দেন, তাহলে হতে পারে, সেটা দিল্লি বহুদূর। আর এটা এই ঘোষণা ওরাই নিজেই এখন কনফিউজ, ঘোষণা আর সনদের মধ্যে ওরা কনফিউজ। তবে তাদের মূল উদ্দেশ্য সংবিধানের পরিবর্তন, প্রিএম্বলটা, সংবিধানের যে প্রথম যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ কি অমুক যে এটা আছে, সেখানে তারা তাদের নামগুলো ঢুকাতে চায়, তারা চায় যে তারা জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পাক এই হিসাবে। কিন্তু ঘোষণায় তো ঘোষণা দিলেন, পরে কেউ মানলো কি মানলো না কিছু আসে যায় না। কাঁঠাল লিখছেন, ইউনূস সাহেব যেমন আসিফকে নিয়ে বিএনপির সাথে বৈঠক করেছেন, তেমন করে স্টারমার সাহেব টিউলিপকে সাথে রাখলে বেশ হয়। এটা তো আমরা বললাম, থাকলেও থাকতে পারেন, অবিশ্বাস্য কিছু না, এটা একদম অমূলক না টাউন স্ট্রিটে থাকলে। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো করার কোনো ইয়ে নাই। ইসরাক এর যেমন দেওয়ালে পিঠ থেকে যাওয়া, জামাতও বুঝে গেছে, তাই শফিক জামাত বলেছে ভোট ডাকাতি করতে হলে হাত ভেঙে দিবে, কাকে তারেক করছে জজমের সাথে। আচ্ছা, যাক, আমরা আর আলোচনা করি না, একেবারে শেষ পর্যায়ে আমাদের নিয়মিত একজন দর্শক লিখেছেন, ইউনূস ইজ নট গোয়িং টু মিট টিউলিপ, হি ইজ জ্যাকাল নট টাইগার। আচ্ছা, উনি টাইগার না, ইউনূস টাইগার না, এটা শাহেদ ভাই লিখছেন। শাহেদ ভাই নিউ ইয়র্ক থেকে দেখেন নিয়মিত। হ্যাঁ, শাহেদ ভাই এবং ভাবি দুজনেই দেখেন নিয়মিত। হ্যাঁ, এটা লিখছেন, আমি এটা মজা পাইছি এটা পড়া। অনেক ধন্যবাদ শেখ ভাই। এবং যারা লিখছেন দেখছেন সবার প্রতি অনুরোধ, বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আজ রাতে অনেক দর্শক আপনারা ছিলেন, আমরা সবসময় ভালো আলোচনার চেষ্টা করি, আপনারা সবসময় সাইফুল ভাই আলোচনা শোনার জন্য থাকেন রাত জেগে, এটার জন্য কৃতজ্ঞ বিশেষভাবে। এবং নিশ্চয়ই আগামীতে আপনাদের সাথে আগামীকাল যথারীতি অন্য কোনো বিষয় না কোনো অতিথি নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, যথারীতি সাইফুল ভাইও থাকবেন আমাদের সঙ্গে আগামীকাল রাতে অন্য কোনো বিষয় নিয়ে, তাৎক্ষণিক আয়োজন হোক আর অন্য কোনো বিষয়, আমরা থাকবো আগামীকাল রাতে। সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি এবং সাইফুল ভাইকে বিশেষ ধন্যবাদ আজকে এই আলোচনার জন্য। যারা দর্শক ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের অনেক রাতের শুভেচ্ছা। আপনারা ছুটি কাটাচ্ছেন, ছুটি ভালোভাবে কাটান, ঘোরাফেরা করেন, পরিবারকে সময় দেন, তবে সবার উপরে পরিবারকে নিরাপদে রাখবেন। এইটা হলো প্রাইম দায়িত্ব বাংলাদেশের এখন একটাই সেটা হলো নিরাপত্তা। সেই নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করবেন পরিবারের।